অধ্যায় ৩। যে রাঁধে সে চুলও বাঁধে। 2023 সালের জানুয়ারি মাস। কলকাতার এক শীতের বিকেল। ধোঁয়াটে আকাশ, রাস্তায় চায়ের দোকানে জমজমাট ভিড়, আর কুয়াশার ভিতর দিয়ে ধীরে ট্রাম চলার শব্দ। সায়ন ঘোষ মধ্য 30-এর এক লেখক গড়িয়াহাটের একটা ছোট্ট ক্যাফেতে বসে তার ডায়েরির খোলা পৃষ্ঠার দিকে তাকিয়েছিল। তার চোখের সামনে কাগজের অক্ষরগুলো যেন তাকে ব্যঙ্গ করছিল। তার কলম আর নতুন কিছু সৃষ্টি করতে পারছে না। তার জীবনের প্রতিটা দিন একরকম মনে হতে শুরু করেছে। তার প্রথম উপন্যাস অরূপের প্রতিচ্ছবি যখন বেস্ট সেলার হয়েছিল, তখন তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জাদু মলিন হয়ে গেছে। এখন সে নিজের প্রতিভা হারিয়ে ফেলেছে বলে মনে করে। সেদিন ক্যাফেতে বসে থাকা অবস্থায় তার চোখে একটা বিজ্ঞাপন পড়ে। একটি মনস্তাত্ত্বিক আলোচনা সভা, মনের গভীর অন্ধকারে প্রবেশ। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঈশা রায়, একজন খ্যাতনামা মনোবিদ। বিজ্ঞাপনটা পড়েই সায়নের মনে একটা অদ্ভুত কৌতূহল জাগে। সে ভাবল, এমন এক ব্যক্তির কথা শুনলে হয়তো তার নিজের মনের গভীর অন্ধকারের সঙ্গে পরিচিত হওয়া যাবে। সেমিনারের ভেন্যু ছিল দক্ষিণ কলকাতার একটি অভিজাত অডিটোরিয়ামে। চমৎকার সাজসজ্জা আর একদল মানুষের ব্যস্ততা। সায়ন ধীরে ধীরে ভিড়ের মধ্যে ঢুকে বসল। চারপাশে মানুষের মুখগুলোর দিকে তাকিয়ে তার মনে হলো, এখানে প্রত্যেকেই হয়তো নিজের মনের অন্ধকারের উত্তর খুঁজতে এসেছে। মঞ্চে প্রবেশ করলেন ঈশা রায়। তার চেহারায় এক অদ্ভুত আত্মবিশ্বাস। গাঢ় নীল রঙের শাড়ি, চোখে চশমা আর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। ঈশা যখন তার বক্তব্য শুরু করলেন, পুরো ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল। আমরা সবাই মনে করি আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা কাটিয়ে উঠেছি, কিন্তু সত্যিই কি তাই? যখনই আমরা মনে করি আর কোনো বাধা নেই, এক অদৃশ্য অসুখ আমাদের মনকে আঘাত করে। আমরা কি কখনো নিজেদের মনকে পুরোপুরি বুঝতে পারি? এর উত্তর সহজ নয়। আমরা মাঝে মাঝে নিজেদের কষ্ট, অবিশ্বাস এবং ভয়কে দমন করে চলি, কিন্তু কখনো কি তাদের শেকড় বুঝতে পারি? জীবন যতই এগিয়ে যাক, যতই আমরা শক্তিশালী হই, আমাদের অন্তর থেকে কিছু প্রশ্ন চিরকালই থেকে যায়। মনকে জানার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের ভয়ের মুখোমুখি হওয়া। আসুন সেদিকে তাকিয়ে আবার শুরু করি। তার প্রতিটি শব্দ সায়নের মনে গেঁথে যাচ্ছিল। তার মনে হচ্ছিল ঈশা যেন ঠিক তার মনের কথাগুলো বলছে। সেমিনার শেষে সায়ন ঠিক করল ঈশার সঙ্গে দেখা করবে। ঈশা সেমিনার শেষে মঞ্চের পেছনের ঘরে বিশ্রাম নিচ্ছিল। সায়ন সাহস করে সেখানে গেল। দরজায় নক করতেই ঈশা মাথা তুলে তাকালো। হ্যাঁ, বলুন। আমি সায়ন ঘোষ। আমি একজন লেখক। আজকে সেমিনার আমার মনে গভীর প্রভাব ফেলেছে। ঈশা তাকে বসতে বলল। তাদের কথোপকথন শুরু হলো। আপনার কথাগুলো আমার খুব কাছের মনে হয়েছে। আমি বহুদিন ধরেই জানেন আমার লেখার জন্য একটা গভীর গল্প খুঁজছি, কিন্তু আমার মনে হয় আমার নিজের ভেতরের অন্ধকারকেই এখনো পুরোপুরি বুঝতে পারিনি। ঈশা গভীর দৃষ্টিতে তাকালো, যেন সে সায়নের মন পড়তে চাইছে। তারপর বলল, আমার মতে আমরা নিজেরাই আমাদের গল্পের উৎস। আপনি কি কখনো নিজের জীবনকে সত্যিকার অর্থে দেখার চেষ্টা করেছেন? সায়ন একটু থমকে গেল। ঈশার কথাগুলো তাকে বিচলিত করছিল। আপনার যদি সময় থাকে আমার ক্লিনিকে আসুন, আমরা এ নিয়ে আলোচনা করতে পারি। কথাটা শেষ করে ঈশা তার একটা ভিজিটিং কার্ড সায়নকে দিল। ধন্যবাদ। সায়ন ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সায়ন কয়েকদিন অপেক্ষা করল, কিন্তু তার মনের কৌতূহল তাকে শান্তি দিল না। একদিন সে ঈশার ক্লিনিকে চলে গেল। সেখানে তাদের দীর্ঘ আলোচনা হলো। ঈশা তার সঙ্গে তার নিজের জীবনের গল্প শেয়ার করল। কিভাবে সে ছোটবেলায় মানসিক নির্যাতনের শিকার হয়েছিল, কিভাবে সেই অভিজ্ঞতা তাকে এই পেশা বেছে নিতে উদ্বুদ্ধ করেছিল। সায়নও ধীরে ধীরে তার নিজের জীবনের যন্ত্রণার কথা বলতে শুরু করল। তার মধ্যেও ছিল এক গভীর ক্ষত। তারা দুজনেই বুঝতে পারল তাদের জীবনের যন্ত্রণাগুলো যেন এক সূত্রে বাঁধা। ঈশা এবং সায়নের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হতে শুরু করল। তাদের আলাপচারিতা ক্রমে গভীর হয়ে উঠল। ওরা নিজেদেরকে আপনি থেকে তুমি বলে সম্বোধন করতে শুরু করল।
একদিন ঈশা বলল, তুমি কি কখনো ভেবেছ মানুষের মনে যে অন্ধকার থাকে তা কি শুধু আলাপের মাধ্যমে বোঝা যায়, নাকি তার চেয়ে গভীর কিছু করা প্রয়োজন? তোমার ইঙ্গিতটা ঠিক কিসের দিকে? সেটা হয়তো সময়ই বলে দেবে। সেদিনের মতো সায়ন ক্লিনিক ছেড়ে বেরিয়ে গেল। সায়ন বেরিয়ে যাওয়ার আগে ঈশাকে নিজের মোবাইল নাম্বার দিয়ে গেল আর বলল সে পরে ঈশার সাথে কথা বলে নেবে। ঈশা তার কথায় সম্মতি জানালো।